নমস্কার, আমি রানা। সবাইকে স্বাগত জানাই। আজ আমি বলবো হাসপাতালের একটি সত্যি ভৌতিক ঘটনা। 2024 সালের বর্ষার এক রাত তখন প্রায় 2:20। শহরের পুরনো সরকারি হাসপাতালের চারপাশে শুধু বৃষ্টির শব্দ আর দূরে বজ্রপাতের আলো। হাসপাতালের সবচেয়ে ভয়ঙ্কর জায়গা ছিল নিচতলার মর্গ। দিনের বেলাতেও সেখানে কেউ যেতে চাইতো না। সেই রাতে ডিউটিতে ছিল বিবেক, নতুন মর্গ সহকারী। চাকরিতে যোগ দিয়েছে মাত্র 3 সপ্তাহ। হাসপাতালের পুরনো কর্মচারীরা তাকে বারবার বলেছিল, রাত 3টের পর যদি কোনো মৃতদেহের ফ্রিজ নিচ থেকেই খুলে যায়, কখনো কাছে যাস না। কিন্তু বিবেক এসব কুসংস্কার ভেবে হেসে উড়িয়ে দিয়েছিল। রাত ঠিক 2:57। হঠাৎ মর্গের সব আলো একসঙ্গে নিভে গেল। কয়েক সেকেন্ড পরে জরুরি লাল আলো জ্বলে উঠল। সেই লাল আলোতে স্টিলের ট্রলি আর মৃতদেহগুলোকে আরো ভয়ঙ্কর লাগছিল। ঠিক তখনই একটা শব্দ হলো। একটি ফ্রিজের দরজা নিচ থেকেই খুলে গেল। বিবেক ভেবেছিল হয়তো লকের সমস্যা। সে ধীরে ধীরে এগিয়ে গেল, কিন্তু কাছে যেতেই তার নাকে এলো অদ্ভুত পচা গন্ধ, যেন বহু পুরনো কোনো মৃতদেহ। ফ্রিজের ভেতরে একটি সাদা কাপড়ে ঢাকা দেহ। বিবেক মৃতদেহর দিকে তাকালো। ফ্রিজের ভেতরে একটি সাদা কাপড়ে ঢাকা দেহ। হঠাৎ কাপড়ের নিচ থেকে যেন বুকটা একবার ফুলে উঠল, তারপর আবার শান্ত। বিবেকের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে সাহস করে কাপড়ের কোনা তুলতেই দেখল মৃতদেহটির চোখ দুটো পুরো খোলা, আর সেই চোখ সরাসরি তার দিকেই তাকিয়ে আছে। বিবেক ভয়ে পিছিয়ে আসতেই মর্গের অন্য প্রান্ত থেকে ভেসে এলো এক নারীর কান্না, আমাকে ফিরিয়ে দাও। সে চারিদিকে তাকালো, কিন্তু কোথাও কেউ নেই। মর্গের সিসিটিভি মনিটরে স্পষ্ট দেখা গেল বিবেকের পেছনে দাঁড়িয়ে আছে সাদা শাড়ি পরা এক নারী, যাকে খালি চোখে দেখা যাচ্ছে না। বিবেক ধীরে ধীরে পেছনে ঘুরতেই সেখানে কেউ নেই। মর্গের ঠান্ডা ঘরে শুধু এসির শব্দ আর বৃষ্টির টুপটাপ আওয়াজ। সে আবার সিসিটিভি মনিটরের দিকে তাকিয়ে তার বুক কেঁপে উঠল। মনিটরে এখনো দেখা যাচ্ছে তার ঠিক পেছনে সাদা শাড়ি পরা এক নারী দাঁড়িয়ে আছে, অথচ বাস্তবে সেখানে কেউ নেই। হঠাৎ মর্গের সব ফ্রিজ একসঙ্গে কেঁপে উঠল। একটার পর একটা দরজা খুলে যেতে লাগলো। বিবেক দৌড়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু মর্গের ভারী লোহার দরজাটি যেন বাইরের থেকে বন্ধ হয়ে গেছে। সে প্রাণপণে দরজায় ধাক্কা দিতে লাগলো। ঠিক তখনই কানের কাছে ফিসফিস করে একটি নারী কণ্ঠ ভেসে এলো, আমাকে এখানে একা রেখে যেও না। বিবেক পিছনে তাকিয়ে দেখল কয়েক মুহূর্ত আগে যে মৃতদেহটির চোখ খোলা ছিল, সেটি এখন ট্রলির উপর বসে আছে। তার মুখে অস্বাভাবিক এক হাসি। ভয়ে বিবেক চিৎকার করে উঠল। তারপর হঠাৎ তার শরীর কাঁপতে শুরু করলো। চোখ দুটো উল্টে গেল আর সে মেঝেতে লুটিয়ে পড়ল। কয়েক মিনিট পরে হাসপাতালের নিরাপত্তারক্ষীরা মর্গের দরজা খুলে তাকে উদ্ধার করল, কিন্তু তখন বিবেক আর আগের মতো ছিল না। তার চোখ দুটো অস্বাভাবিক লাল। সে নিজের স্বাভাবিক কণ্ঠে কথা বলছিল না, বরং এক নারীর মতো ভারী কর্কশ গলায়
শুধু একটাই কথা বারবার বলছিল, আমার দেহের বিচার হয়নি, আমি কাউকে ছাড়ব না। সেদিন রাত থেকেই হাসপাতালে একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। রাতের ডিউটির কর্মীরা দাবি করতে লাগলেন মর্গের করিডরে মাঝরাতে সাদা শাড়ি পরা এক নারীর ছায়া ঘুরে বেড়াচ্ছে, আর যার চোখের সঙ্গে তার চোখ মিলে যাচ্ছে তার জীবনে নেমে আসে ভয়াবহ অশান্তি। বিবেককে দ্রুত হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হলো। চিকিৎসকরা পরীক্ষা করে দেখলেন তার শরীরে কোনো গুরুতর শারীরিক সমস্যা নেই, কিন্তু জ্ঞান ফিরতেই সে এমন এক কণ্ঠে কথা বলতে শুরু করলো যা তার নিজের ছিল না। সে ফাঁকা চোখে সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, ওরা আমাকে মর্গে লুকিয়ে রেখেছিল। কথা শেষ হতেই তার শরীর হঠাৎ প্রচণ্ড কাঁপতে শুরু করলো। সেই রাতেই হাসপাতালে সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলো। সবাই অবাক হয়ে দেখল রাত 2:57 বিবেক মর্গের মাঝখানে দাঁড়িয়ে কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু ভিডিওতে তার সামনে বা পাশে কোনো মানুষই ছিল না। হঠাৎ ফুটেজে কয়েক সেকেন্ডের জন্য একটি অস্পষ্ট সাদা অবয়ব দেখা গেল, তারপর পুরো স্ক্রিন ঝিরঝির করে বন্ধ হয়ে যায়। পরদিন সকালেই খবরটা ছড়িয়ে পড়ল। অনেক পুরনো কর্মচারীরা বললেন, বহু বছর আগে এক অজ্ঞাত পরিচিত নারীর মৃতদেহ কয়েকদিন মর্গে পড়েছিল। তার পরিচয় কখনো জানা যায়নি। সেই ঘটনার পর থেকেই মাঝে মধ্যে অদ্ভুত শব্দ, কান্না আর এক ছায়ামূর্তি দেখার দাবি করতেন রাতের কর্মীরা। এদিকে বিবেকের অবস্থা আরও খারাপ হতে লাগলো। রাতে সে ঘুমের মধ্যেই উঠে হাসপাতালের করিডর ধরে হাঁটতে শুরু করত। তার চোখ বন্ধ থাকলেও সে যেন ঠিক পথ চিনে মর্গের দরজার সামনে গিয়ে দাঁড়াতো। এক রাতে নিরাপত্তারক্ষীরা তাকে অনুসরণ করল। মর্গের সামনে পৌঁছে বিবেক ধীরে ধীরে মাথা তুলে এমন এক হাসি দিল যা তার নিজের ছিলই না। তারপর কর্কশ কণ্ঠে বলল, আজ আর একজন আসবে, তারপর আমি মুক্তি পাব। এই কথা শুনে সবাই আতঙ্কে জমে গেল। ঠিক সেই মুহূর্তেই হাসপাতালের সব আলো একসঙ্গে নিভে গেল, আর অন্ধকারের ভেতর থেকে ভেসে এলো এক ভারী পায়ের শব্দ। নিরাপত্তারক্ষীরা টর্চ জ্বালানোর চেষ্টা করলো, কিন্তু কোনো টর্চই কাজ করছিল না। কয়েক সেকেন্ড পর জরুরি লাল আলো জ্বলে উঠতেই দেখা গেল বিবেক আর নেই। সে যেন হাওয়ায় মিলিয়ে গেছে। সবাই ছুটে মর্গের ভেতর ঢুকল। সেখানে গিয়ে তারা দেখল বিবেক একেবারে শেষ প্রান্তে একটি স্টিলের ট্রলির পাশে দাঁড়িয়ে আছে। তার মাথা নিচু, 2 হাত ঝুলে আছে, আর সে খুব আস্তে আস্তে বিড়বিড় করছে, আজ বিচার হবে। হঠাৎ সে মাথা তুলল। তার চোখ দুটো পুরো সাদা হয়ে গেছে। ঠিক তখনই মর্গের সব ফ্রিজের দরজা একসঙ্গে বিকট শব্দে খুলে গেল। ঠান্ডা বাতাসের সঙ্গে চারিদিকে ছড়িয়ে পড়ল এক অদ্ভুত গন্ধ। উপস্থিত সবাই আতঙ্কে দরজার দিকে দৌড় দিল, কিন্তু একজন নার্স খেয়াল করল বিবেক যেন কারোর সঙ্গে কথা বলছে, কিন্তু তার সামনে কেউ নেই। তবুও সে কথা বলছে, আমি তোমাকে চিনেছি, আমাকে ছেড়ে দাও। এরপর সে হঠাৎ নিজের গলায় চিৎকার করে উঠল, আর সঙ্গে সঙ্গে সেই চিৎকার বদলে গেল এক অচেনা নারী কণ্ঠে, এখন আর ফেরার পথ নেই। মুহূর্তের মধ্যেই
পুরো মর্গই যেন কেঁপে উঠল। ছাদের একটি লাইট ভেঙে মেঝেতে পড়ে গেল। নিরাপত্তারক্ষীরা সাহস করে বিবেককে ধরে বাইরে টেনে আনলো। মর্গের দরজা বন্ধ করার ঠিক আগে তারা এক ঝলক দেখল, লাল জরুরি আলোর নিচে সাদা পোশাক পরা একটি অস্পষ্ট অবয়ব ধীরে ধীরে অন্ধকারের ভেতরে মিলিয়ে যাচ্ছে। পরদিন সকালে বিবেক জ্ঞান ফিরে পেল। সে আর আগের রাতের কোনো ঘটনাই মনে করতে পারল না, কিন্তু তার ডান হাতে অদ্ভুতভাবে ফুটে উঠেছিল 5টি কালো আঙুলের দাগ, যেন কেউ শক্ত করে ধরে রেখেছিল। হাসপাতালের কর্মীরা সেই ঘটনার পর আর কখনো একা রাতে মর্গে ডিউটি করতে রাজি হয়নি। বিবেকের হাতে থাকা 5টি কালো আঙুলের দাগের ছবি হাসপাতালের নথিতে রাখা হয়েছিল। চিকিৎসকরা এর কোনো চিকিৎসা বিজ্ঞানসম্মতভাবে ব্যাখ্যা দিতে পারেননি। কয়েকদিনের মধ্যেই দাগগুলো নিচ থেকেই মিলিয়ে যায়, কিন্তু বিবেক আর কখনো আগের মতো স্বাভাবিক হয়ে উঠতে পারেনি। সে চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিল। বিদায়ের দিন মর্গের সামনে দাঁড়িয়ে সে শেষবারের মতো পেছনে তাকালো। চারিদিকে নিস্তব্ধতা। মনে হচ্ছিল সব কিছু শেষ হয়ে গেছে। ঠিক তখনই হাসপাতালের পুরনো রেজিস্টার ঘাঁটতে গিয়ে একজন কর্মচারী বহু বছরের পুরনো একটি নথি খুঁজে পেল। সেখানে লেখা ছিল, এক অজ্ঞাত পরিচিত নারীর মৃতদেহ কয়েকদিন মর্গে পড়েছিল। পরিচয় না পাওয়ায় তাকে দাফন করা হয়েছিল, কিন্তু তার মৃত্যুর প্রাকৃতিক কারণ কখনো জানা যায়নি। সেই রাতেই মর্গটি কয়েকদিনের জন্য বন্ধ রাখা হলো, কিন্তু মাঝরাতে নিরাপত্তারক্ষীরা কন্ট্রোল রুমে বসে সিসিটিভির মনিটরের দিকে তাকিয়ে জমে গেল। সব করিডোর ফাঁকা, শুধু মর্গের দরজার সামনে সাদা পোশাক পরা একটি অস্পষ্ট অবয়ব স্থির হয়ে দাঁড়িয়ে আছে। কয়েক সেকেন্ড পরে অবয়বটি ধীরে ধীরে ক্যামেরার দিকে মুখ তুলল। ঠিক তখনই পুরো স্ক্রিনে তীব্র ঝিরঝির শব্দ উঠল। তারপর ভিডিও সম্পূর্ণ কালো হয়ে গেল। পরদিন সকালে ফুটেজ পরীক্ষা করে দেখা গেল ওই কয়েক মিনিটের ভিডিও রহস্যজনকভাবে নষ্ট হয়ে গেছে। কোনোভাবেই সেটি উদ্ধার করা সম্ভব হলো না। এরপর থেকে হাসপাতালের কর্মীদের মধ্যে একটি অলিখিত নিয়ম তৈরি হয়, রাত 3টের পর কেউ একা মর্গে যায় না। অনেকেই বলেন গভীর রাতে সেখানে এখনো খুব ক্ষীণ একটা নারী কণ্ঠ শোনা যায়, আমাকে ভুলে যেও না। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটা? আমারও বেশ ভালোই লেগেছে। চলো তাহলে শুরু করা যাক আমাদের দ্বিতীয় ঘটনাটি। দ্বিতীয় যে সত্যি ঘটনাটি আছে সেটি হলো হাসপাতালের লিফটের একটি সত্যি ভৌতিক ঘটনা। 2020 সালের আগস্ট মাস, উত্তরবঙ্গের একটি বড় বেসরকারি হাসপাতালে এই ঘটনাটি ঘটেছিল। আমার মামাকে দেখতে রাত 12:30টার দিকে হাসপাতালে গিয়েছিলাম। ভিজিটিং আওয়ার শেষ হয়ে যাওয়ায় একজন নিরাপত্তারক্ষী আমাকে বললেন লিফট দিয়ে 6ষ্ঠ তলায় চলে যেতে। লিফটের সামনে গিয়ে দেখি ডিসপ্লেতে সংখ্যা দ্রুত বদলাচ্ছে, 1, 3, 5, 7, অথচ কেউ লিফটে উঠছে না বা নামছে না। কিছুক্ষণ পর দরজা খুলে গেল। ভেতরে একজন বৃদ্ধা দাঁড়িয়েছিলেন, পরনে সাদা হাসপাতালের পোশাক পরে, মাথা নিচু করে, হাতে একটি পুরনো স্যালাইনের স্ট্যান্ড নিয়ে দাঁড়িয়েছিলেন। আমি ভেবেছিলাম উনি কোনো রোগী, তাই লিফটে উঠে 6 নম্বরে বোতাম চাপলাম। কিন্তু আশ্চর্যের বিষয়, লিফট ওপরে না উঠে নিচ থেকেই 13 নম্বর তলায় থেমে গেল। আমি অবাক হয়ে ভাবলাম, এই হাসপাতালে তো 13 তলাই নেই। দরজা ধীরে ধীরে খুলল। বাইরে শুধু অন্ধকার, কোনো করিডোর নেই, কোনো আলো নেই,
শুধু কুয়াশার মতো ধোয়া। ঠিক তখনই লিফটের ভেতরেই স্পিকারে ভেসে এলো এক কর্কশ গলা, যে নেমে যাবে সে আর ফিরবে না। আমি আতঙ্কে পাশে তাকিয়ে দেখি যে বৃদ্ধা আমার সঙ্গে লিফটে ছিলেন তিনি আর সেখানে নেই, কিন্তু স্লাইনের স্ট্যান্ডটা এখনো দুলছে, যেন কয়েক সেকেন্ড আগেই কেউ সেটি ছেড়ে দিয়েছে। এরপর লিফটের দরজা নিচ থেকেই পুরো খুলে গেল। অন্ধকারের ভেতর থেকে ধীরে ধীরে কারো ভারী পায়ের শব্দ এগিয়ে আসতে শুরু করলো। মনে হচ্ছিল কেউ খুব ধীরে হাঁটছে, কিন্তু আশ্চর্যের বিষয় কাউকেই দেখা যাচ্ছে না। আমি দ্রুত ডোর ক্লোজের বোতাম চাপতে লাগলাম, কিন্তু লিফটের দরজা একটুও নড়ল না। ঠিক তখনই অন্ধকারের মধ্যে দুটি ফ্যাকাশে চোখ জ্বলে উঠল। আমার বুকের ভেতরটা কেঁপে উঠল। সেই অবয়বটা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। তার গায়ে বহু বছর আগের হাসপাতালের রোগীর পোশাক, মুখের অর্ধেকটা পোড়া, আর ঠোঁটে এক অদ্ভুত হাসি। সে খুব আস্তে বলল, তুমি আমার জায়গায় এসেছো। আমি চিৎকার করে উঠতেই হঠাৎ লিফটের সব আলো নিভে গেল। কয়েক সেকেন্ড পর আলো জ্বলে উঠতেই দেখি আমি হাসপাতালের নিচতলায় দাঁড়িয়ে আছি। লিফটের দরজা খোলা, বাইরে সেই নিরাপত্তারক্ষী আতঙ্কিত মুখে দাঁড়িয়ে। তিনি আমাকে বললেন, আপনি কোথায় ছিলেন? আমরা প্রায় আধা ঘন্টা ধরে আপনাকে খুঁজেছি। আমি অবাক হয়ে বললাম, আধা ঘন্টা? আমি তো এইমাত্র লিফটে উঠেছি। নিরাপত্তারক্ষী কাঁপা কাঁপা গলায় বললেন, এই হাসপাতালের কোনো 13 তলাই নেই, কিন্তু মাঝে মধ্যে গভীর রাতে কিছু মানুষ বলে লিফট ভুল করে সেখানে চলে যায়। আমি আর এক মুহূর্ত সেখানে থাকতে চাইনি, কিন্তু হাসপাতাল থেকে বেরিয়ে যাওয়ার আগে একবার লিফটের ডিসপ্লের দিকে তাকিয়ে দেখলাম। সংখ্যাটা আবার ধীরে ধীরে বদলে 13তে থেমে গেল। আর সঙ্গে সঙ্গে লিফটের ভেতর থেকে সেই একই কর্কশ গলা ভেসে এলো, আবার দেখা হবে। পরদিন সকালে আমি ঠিক করেছিলাম আগের রাতের ঘটনা হয়তো দুঃস্বপ্ন ছিল, কিন্তু কৌতূহল আমাকে আবার সেই হাসপাতালে ফিরিয়ে নিয়ে গেল। আমি আগের রাতের নিরাপত্তারক্ষীকে খুঁজে পেলাম। তিনি আমাকে দেখে ফ্যাকাশে হয়ে গেল। আমি জিজ্ঞেস করলাম, গত রাতে আসলে কি হয়েছিল? তিনি কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, 15 বছর আগে এই হাসপাতালে পুরনো ভবনে আগুন লেগে গেছিল। সেই আগুনে কয়েকজন রোগী লিফটের ভেতরে আটকে মারা যান। পরে ভবনটি সংস্কার করা হয়। তখন 13 নম্বর তলা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এখন লিফটের বোতামেও 13 নম্বর নেই, কিন্তু মাঝরাতে ডিসপ্লেতে 13 নম্বর নিচ থেকেই জ্বলে ওঠে। তার কথা শুনে আমার শরীর ঠান্ডা হয়ে গেল। আমি বিষয়টা বিশ্বাস করতে পারছিলাম না। ঠিক তখনই লিফটটা নিচে নেমে এলো। দরজা খুলতেই দেখি ভেতরে কেউ নেই, কিন্তু মেঝেতে একটি পুরনো রোগীর পরিচয়পত্র পড়ে আছে। আমি সেটি তুলে নিতেই হাত কেঁপে উঠল আমার, কারণ পরিচয়পত্রের ছবিটি ছিল যাকে আমি আগের রাতে দেখেছিলাম। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, পরিচয়পত্রে মৃত্যুর তারিখ লেখা ছিল 15 বছর আগে। আমি তাড়াতাড়ি কার্ডটি নিরাপত্তারক্ষীকে দেখাতে গেলাম, কিন্তু তিনি অবাক হয়ে বললেন, আপনার হাতে তো কিছুই নেই। আমি নিচে তাকিয়ে দেখি সত্যিই তাই, আমার হাত সম্পূর্ণ খালি। ঠিক সেই মুহূর্তে লিফটের ভেতর থেকে আবার একটা শব্দ ভেসে এলো, শেষবার একা একা এসো। আমার মোবাইলের স্ক্রিন নিচ থেকে জ্বলে উঠল। স্ক্রিনে শুধু একটি সংখ্যা লেখা, 13 নম্বর। আমি ভয়ে ফোনটা পকেটে রেখে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে চাইলাম। ঠিক তখনই
পুরনো ভবনের বিদ্যুৎ কয়েক সেকেন্ডের জন্য চলে গেল। আলো ফিরে আসতেই দেখি করিডোরের শেষ মাথায় সেই পোড়া মুখের মানুষটিকে। সে আবার হাত তুলে আমাকে লিফটের দিকে ডাকছে। আমি আর না চাইলেও যেন নিজের অজান্তেই লিফটের দিকে হাঁটতে শুরু করলাম। দরজা নিচ থেকেই খুলে গেল। ভেতরে ঢুকতেই সব বোতামের আলো নিভে গেল, শুধু একটি বোতামে লাল রং জ্বলতে লাগলো। 13 নম্বর। লিফট কোনো শব্দ না করেই ওপরে উঠতে শুরু করলো। ডিসপ্লেতে সংখ্যা বদলাচ্ছে, 7, 9, 11, তারপর 13। দরজাটা ধীরে ধীরে খুলল। বাইরে অন্ধকার করিডর, কিন্তু এবার সেখানে আমি একা নই। সাদা পোশাক পরা কয়েকজন রোগী মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তাদের মুখ দেখা যাচ্ছে না। সবাই একসঙ্গে ধীরে ধীরে মাথা তুলে আমার দিকে তাকালো। তাদের চোখ দুটো সম্পূর্ণ কালো। হঠাৎ তাদের মাঝখান থেকে সেই পোড়া মুখের মানুষটি এগিয়ে এসে বলল, আজ থেকে তুমি আমাদের সঙ্গে থাকবে। আমি প্রাণপণে চোখ বন্ধ করে ঈশ্বরের নাম নিতে শুরু করলাম। ঠিক সেই মুহূর্তে লিফট প্রচণ্ড ঝাঁকুনি দিয়ে নিচে নেমে এলো। চোখ খুলে দেখি আমি হাসপাতালের নিচতলায় মেঝেতে পড়ে আছি। চারপাশে ডাক্তার, নার্স আর নিরাপত্তারক্ষীরা দাঁড়িয়ে আছে। তারা বলল আমাকে অচেতন অবস্থায় লিফটের সামনে পাওয়া গেছে। সেদিনের পর থেকে আমি আর কখনো সেই হাসপাতালে যাইনি। কয়েক মাস পরে খবর পেলাম হাসপাতালের কর্তৃপক্ষ গভীর রাতে ওই লিফটটি স্থায়ীভাবে বন্ধ করে দিয়েছে। কারণ রাত 3:13 লিফটটা মাঝে মাঝেই কোনো বোতাম না চাপলেও নিচ থেকেই চলতে শুরু করে। আজও নাকি গভীর রাতে সেই হাসপাতালের পুরনো ভবনের পাশ দিয়ে গেলে বন্ধ লিফটের ভেতর থেকে একটি কর্কশ শব্দ ভেসে আসে, 13 নম্বর তলায় কেউ কি আছো?